এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। খাবি? নিতুনকে খোঁচানোর জন্যই প্রশ্নটা করা হয়েছে। প্রশ্নটা করে অয়ন বেশ মজাও পাচ্ছে। নিতুনকে অহেতুক খেপাতে অয়নের খুব মজা লাগে। খোঁচাটা জায়গা মতো লাগে। নিতুন মুখ ফুলিয়ে তাকায়। অয়ন হেসে ফেলে। ভাইয়ের পিঠ চাপড়ে বলে, প্যারা নিস না, আম্মু তোর জন্য আলাদা পিঠা রেখেছে। পড়া শেষ কর আগে, ভদ্র বাচ্চার মতো। কি পড়ছিস দেখি তো? ওহ, সমাজ, মজার সাবজেক্ট। আমি সব সময় এটাতে 90+ পেতাম। সমাজ বিষয়ের প্রতি ভাইয়ের পারদর্শিতার আলাপ নিতুনের পছন্দ হয় না। সে মুখ কালো করে বলে, তোমার কাছে সব নিরামিষ জিনিসই সবসময় পছন্দ হয়। সমাজ বই কি মানুষ পড়ে? অপ্রয়োজনীয় আলাপ নিয়ে ভর্তি বই। এইগুলো শিখে আমার লাভ কি? চাকরি করতে গেলে সেখানে মহারাজা অশোকের জীবনপথী আমার কোন কাজে লাগবে? তোর কাছে তো বীজগণিত অপ্রয়োজনীয় মনে হয়। চাকরিতে এগুলো কাজে লাগবে নাকি না সেসব পরের বিষয়। চাকরি পাওয়ার জন্য আগে ভালো রেজাল্ট করতে হবে তোর। ভালো রেজাল্টের জন্য এসব পড়া বাধ্যতামূলক। পড়াশোনা নিয়ে খুব বেশি সমস্যা থাকলে একটা বুদ্ধি দিতে পারি। আপাততর জন্য কষ্ট করে ভালো রেজাল্ট করে সকলকে দেখিয়ে দে। পরে ভবিষ্যতে গিয়ে তুই শিক্ষামন্ত্রী হতে পারিস। তখন নিজের মন মতো নিয়ম অ্যাপ্লাই করে শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনিস। চমৎকার বুদ্ধি না? ভাইয়ের গুছিয়ে দেওয়া বুদ্ধি বোধহয় নিতুনের পছন্দ হলো। তাকে ভাবুক দেখালো। না, নিজের ভবিষ্যৎ বদলানোর সুযোগ নেই তো কি হয়েছে? নিজের ভবিষ্যৎ প্রজন্মের জীবন অবশ্যই বদলে দিবে নিতুন। তার বাচ্চা কাচ্চাদের কখনো এসব অপ্রয়োজনীয় জিনিস পড়তে দিবে না সে। ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতেই নিতুনের দাঁত বেরিয়ে হাসি এলো। সে হাসি হাসি মুখ করেই ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করে, ভাইয়া, আর কতকাল মায়ের হাতের রান্না খাবে বলো তো? তোমার মনে হয় না তোমার এখন ভাবির হাতের রান্না খাওয়ার বয়স হয়েছে? আর একটু দেরি করলে তো তোমার মাথা চুল সাদা হয়ে যাবে। তখন মেয়েরা তোমাকে আঙ্কেল জোন করে দিবে। পড়াশোনার কথার মাঝে এরকম অপ্রয়োজনীয় আলাপ শুনে অয়ন সামান্য রাগ দেখিয়ে বলে, আমার বিয়ে নিয়ে তোর এত চিন্তা কেন? নিজের চিন্তা কর আগে। পড়াশোনা না করে গবেট হলে মেয়েরা তোকেও টাইম পাস জোনে ফেলে দিবে। তখন মজা বুঝবি। পড়তে থাক চুপচাপ, হোমওয়ার্ক কর। তোর মিস তোকে হোমওয়ার্ক দিয়ে যায়নি করার জন্য? মিস তো আজকে আসেনি। পিঠায় শেষ কামড় বসাতে নেওয়া অয়ন থেমে যায়। কিছুটা আগ্রহ নিয়ে প্রশ্ন করে, কেন? সেটা আমি কিভাবে জানবো? মিস আসেনি, আমিও কল করিনি। কোনো লজিক্যাল কারণ আছে হয়তো। না হয় পাষাণ প্রিয়া মিস তো ঝড় তুফান সিডারের মাঝেও পড়লে আমাকে পড়ানোর জন্য এসে হাজির হয়। অয়ন এবার অবাক হয়ে জিজ্ঞেস করে। পাষাণ প্রিয়াকে? নিতুন বিরক্ত নিয়ে জবাব দেয়, কি আবার স্নেহা মিস? আমি আমার পুরো জীবনে ওনার থেকে পাষাণ মানুষ দেখিনি। কিন্তু মেয়ে মানুষকে শুধু পাষাণ ডাকলে ব্যাপারটা খারাপ দেখায়, তাই সাথে প্রিয়া বসিয়ে ওনাকে পাষাণ প্রিয়া বানিয়ে দিয়েছি। নিতুন বিরক্তি নিয়ে জবাব দেয়। নিতুনের কথা শুনে অয়নকে কিছুটা ভাবুক দেখালো। যদিও স্নেহাকে নিয়ে ভাবা তার কাজ নয়, তবুও এই অনুচিত কাজটা সে করল। নিজ মনে ভাবার চেষ্টা করল, স্নেহার না আসার পিছনে কি কারণ থাকতে পারে? বাসায় কি কোনো ঝামেলা হয়েছে? কিন্তু ওই ঝামেলাযুক্ত ভাইটা তো রিহাবে বিদায় হয়েছে। তাহলে কোনো জুৎসই উত্তর খুঁজে না পেয়ে অয়ন একটু আশেপাশে তাকায়। অতঃপর চোরের মতো নিচু সরে ছোট ভাইকে জিজ্ঞেস করে, কি কারণে ওনাকে এত পাষাণ মনে হয় তোর? ভাইয়ের এরকম প্রশ্ন করার ভঙ্গিমা দেখে নিতুন সন্দিহান চোখে তাকায়। তবে পর মুহূর্তেই নিজের কষ্টের কথা মনে করে টলমল চোখে তাকিয়ে বলে, মিস ভয়ঙ্কর মাইর দেয়। আরে রিমাইন্ডে নেওয়া আসামিকেও বোধহয় তোমরা এত জোরে মারে না যত জোরে উনি আমার পিঠে স্কেল ভাঙে। আমার তো মনে হয় মিসের সাথে জিন আছে। না হয় মিস এত শক্তি কোথা থেকে পায়? 14 দিন আগে আমার পিঠে উনি এক স্কেল ভেঙেছিলেন। এখনও সেটার ব্যথায় আমি চিত হয়ে শুতে পারি না। মিসের জন্য একটা নতুন নাম রাখা দরকার আসলে। জিনের সর্দারিনী নামটা কেমন? জিনের নাম শুনে অয়নের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার মনে পড়ে যায় হসপিটালের ঘটনা। কানে ড্রেসিং চলা অবস্থায়ও স্নেহাকে সে সামান্য টু শব্দ করতে দেখেনি।
সাধারণ মানুষের তো একটু হলেও ব্যথা অনুভব হয়। তাহলে কি স্নেহার সঙ্গে জিন থাকার ঘটনাটা সত্যি হতে পারে? অয়নের গ্রামে দাদু বাড়ির পাশের বাড়িতে এক লোক থাকত, মনু মিয়া। লোকে বলতো মনু মিয়ার সঙ্গে নাকি জিন আছে। কথা শুনে অয়ন ভয়ে কখনো মনু মিয়ার আশেপাশে ভিড়ত না। তবে এখন কি তার নিতুনের মিসের থেকেও দূরে থাকা উচিত? বড় ভাইয়ের ফ্যাকাশে মুখখানা দেখে নিতুন ভারী মজা পায়। তার ভাই পৃথিবীতে দুটো জিনিসকে সব থেকে বেশি ভয় পায়, এর মধ্যে একটি হলো ভূত প্রেত। তবে অয়নের ভয়ের ধরনটা ভিন্ন। সে সাধারণত কখনো ভয় পায় না, তবে কেউ যদি তার সামনে ভূতপ্রেত নিয়ে কথা তোলে তখন তার মধ্যে ভয় কাজ করা শুরু করে। এছাড়া সে নিজ থেকে কখনো জিন ভূতের কথা স্মরণ করে না। নিজের মজার ইতি টেনে নিতুন বলে, আমি তো মজা করছিলাম, তুমি কি সত্যি ভেবে বসলে? পুলিশ হয়ে কি পরিমাণ ভীতু তুমি? নিতুনের মজা ধরতে পেরে অয়নের চোয়াল শক্ত হয়ে যায়। সে ভারী রাগ দেখিয়ে বলে, কে ভয় পেয়েছে? হ্যাঁ, তাছাড়া তোর লজ্জা করে না নিজের মিসের নামে বানিয়ে কথা বলিস কেন? এই শিক্ষা দেই তোকে আমরা? নিতুন হাই তুলতে তুলতে বলে, প্রশ্ন আমিও তুলতে পারি। চোরের মতো আমার মিসের ব্যাপারে প্রশ্ন করো কেন? মেয়ে মানুষের প্রতি এভাবে চোরের মতো আগ্রহ দেখানো তোমার শোভা পায়? ছোট ভাইয়ের কাছে পরাজিত হয়ে অয়নের চেহারা থমথমে রূপ ধারণ করে। রাগে সে চেয়ার ছেড়ে উঠে রুম থেকে বেরিয়ে যেতে যেতে গলা ছেড়ে ডাকে, আম্মু, আম্মু, নিতুন পড়াশোনা করছে না, আমার সঙ্গে বেহুদা আলাপ শুরু করেছে। অয়নের কথার পিঠে রান্নাঘর থেকে নীলা বেগমের কণ্ঠস্বর ভেসে আসে, এই অসভ্যের বাচ্চার পিঠে দুটো কিল বসাও তো বাবা। মায়ের আদেশ বাক্য শুনে নিতুন মুখ ভেঙচি কেটে বলে, আমাকে অসভ্যের বাচ্চা বলা মানে বাবাকে অসভ্য বলা? বাবা যদি জানতো আমার কোনে দিনরাত ওনাকে আম্মুর থেকে কত গালমন্দ পেতে হয়। স্নেহার হল জীবনের দ্বিতীয় দিন আজ। গতকাল প্রয়োজনীয় টুকটাক জিনিস কিনে হলে ফিরে সব গুছিয়ে নিতে গিয়ে বেশ দেরি হয়ে গিয়েছিল তার। মধ্যে কেবল কিছুক্ষণের বিরতি নিয়ে ক্যান্টিন থেকে রাতের খাবারটা খেয়ে এসেছিল। অতঃপর মধ্যরাত অবধি জেগে নিজের প্রয়োজনীয় কিছু কাজ সেরে ঘুমিয়ে পড়ে সে। ভাগ্যিস তার রুমমেট মেয়েটা তার সেই ব্যস্ততার মাঝে তাকে সামান্যতম বিরক্ত করেনি। মেয়েটা অতিরিক্ত বাচাল প্রকৃতির হলে স্নেহার তার সঙ্গে একই রুমে থাকতে বেশ অসুবিধা হয়ে যেত। ভাগ্যি সেই ঝামেলাটুকু আপাতত পোহাতে হবে না তার। সকাল সকাল আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠতেই স্নেহার চোখ যায় রুমে উপস্থিত অপর টেবিলটার দিকে। একটা ঢিলেঢালা টি শার্ট এবং প্লাজো পরিহিত ঐন্দ্রিলা নিচ টেবিলের চেয়ার টেনে বসে আছে। মাথার চুলগুলোকে উঁচু করে খোপা করে রেখেছে সে। তার সামনে দাঁড় করানো বেশ বড়সড় একটা ক্যানভাস। বাম হাতে রয়েছে একটা কাঠের আর্ট প্যালেট। সেই প্যালেটে দক্ষ ভঙ্গিতে রং মিশিয়ে তাতে তুলি ছোঁয়াচ্ছে ঐন্দ্রিলা। অতঃপর সেই তুলির নরম ছোঁয়ায় রাঙিয়ে দিচ্ছে ক্যানভাসের সাদা পাতা। ক্যানভাসটা উল্টো দিকে ফিরিয়ে রাখায় ঐন্দ্রিলা ঠিক কী আঁকছে তা দেখার সুযোগ হলো না স্নেহার। সে অবশ্য বিশেষ আগ্রহ দেখালো না, বরং নীরবই বিছানা ছেড়ে নেমে গেল বিছানা ঝাড়ার ঝাড়ু খুঁজতে। স্নেহাকে উঠে যেতে দেখে ঐন্দ্রিলা নিজের হাত থামিয়ে মিষ্টি হেসে বলে, গুড মর্নিং আপু। বিছানা গোছাতে ব্যস্ত স্নেহা ভদ্রতার খাতিরে কেবল জবাব দেয়, গুড মর্নিং। ব্যাস, এরপর দুটো মানুষের মধ্যে দ্বিতীয় কোনো বাক্য বিনিময় হয় না। দুজনে নিজেদের কাজে মনোযোগ দেয়, কেউই কারো ব্যক্তিগত জীবনে আগ্রহ দেখায় না। স্নেহা অবশ্য বিছানা গুছিয়ে চলে যায় ব্রাশ করে হাত মুখ ধুয়ে রেডি হতে। আজ ক্লাস শেষ করে যথাসময়ে তার স্টুডেন্ট পড়াতে যেতে হবে, ভুলেও মিস দেওয়া যাবে না। সামনের দিনগুলোতে খুব প্রেশার যাবে তার উপর দিয়ে। একে তো তার নিজের উপর দিয়ে কোর্স ফাইনালের ধকল যাবে, অপরদিকে নিতুন এবং তনু নামক আরেকটা স্টুডেন্টের মধ্যে বার্ষিক পরীক্ষা শুরু হতে চলেছে। নিজের পাশ করাটা যেমন জরুরি তেমনি স্টুডেন্টগুলোকেও পাশ করানোর গুরু দায়িত্ব রয়েছে তার উপর। আগামী 1 মাস হাত থেকে স্কেল নামানোর সুযোগ পাবে না সে।
আগামী 1 মাস হাত থেকে স্কেল নামানোর সুযোগ পাবে না সে। এসব আন্ডা বাচ্চাদের সঙ্গে ব্যাতের ভাষায় কথা বলে সে। এর বাহিরে মিষ্টি মধুর কথা স্নেহার মুখ দিয়ে আসে না। গাঢ় নীল রঙের পরিপাটি ইউনিফর্মে সুশ্রী চেহারার এএসপি অয়ন থানার সার্কেল অফিসে নিজস্ব কেবিনটায় প্রবেশ করে। তার কাঁধে ঝকঝকে রূপালী ব্যাচে লেখা হয়েছে এএসপি। নিচে লেখা তার সার্কেলের নাম সাভার। ব্যাচের পাশে টান টান করে লাগানো কাঁধের ফিতায় 3টি রূপালী তারকা রয়েছে, যা তার পদমর্যাদা প্রকাশ করছে। বাঁ পাশে বুক পকেটের ওপর আটা রয়েছে তার নাম ফলক, যেখানে ইংরেজি গোটা অক্ষরে কালো ব্যাকগ্রাউন্ড এবং সাদা হরফে লেখা আয়ান মাহমুদ। বুকে চকচকে ছোট একটা রঙিন ব্যাজ, যেখানে লাল সবুজ পতাকার ছায়া লেখা বাংলাদেশ পুলিশ। কোমরে শক্ত করে বাঁধা কালো চামড়ার বেল্টে ঝোলানো তার সার্ভিস পিস্তল। বিগত 1-2 দিনে অয়নকে সিভিল গেটআপে দেখে অভ্যস্ত থানার লোকেরা আজ প্রথম তাকে ইউনিফর্মে দেখল এবং দেখতেই তাদের মাঝে সামান্য ভয় কাজ করল। বলা হয়ে থাকে, সিনিয়র অফিসারের ইউনিফর্ম যতটা পরিপাটি হয়, কাজ নিয়ে তিনি ততটাই খুঁতখুঁতে হন। খুঁতখুঁতে সিনিয়র আবার সকলের পছন্দ হয় না। এরকম অফিসারদের মেজাজ সাধারণত ঠান্ডা হয়, তবে সামান্য এদিক ওদিক হলেই সেই মেজাজ তুঙ্গে চলে যেতে সময় লাগে না। অয়ন নিজের কেবিনে প্রবেশ করে চেয়ারে বসতে তার পিছু রুমে প্রবেশ করেন ওসি মনিরুল। ভদ্রলোক এসে প্রথমে বলেন, স্যার, আপনি যে ড্রাগ ডিলারকে ধরতে বলেছিলেন তাকে গতকাল রাতে ধরে আনা হয়েছে। ফোন বাজেয়াপ্ত করে ছেলেটাকে প্রশ্ন করে যাওয়া হচ্ছে রাত থেকে, কিন্তু এখনও গুরুত্বপূর্ণ কোনো কথা বের করা সম্ভব হয়নি। ফোন থেকে কিছু পাওয়া গিয়েছে? ফোন এখনও চেকিংয়ে আছে স্যার। সম্পূর্ণ চেকিং শেষ হতে আপনাকে রিপোর্ট করা হবে। কোনো ক্লু পাওয়া যায় কি না দেখা যাক। আচ্ছা, আমাকে আপডেট জানাবেন। এবং অয়নের সম্পূর্ণ কথা শেষ হওয়ার পূর্বেই তার কেবিনে হুড়মুড়িয়ে প্রবেশ করে একজন কনস্টেবল। ওসি মনিরুল চোখ রাঙিয়ে ধমকে ওঠে, এগুলো কেমন অভদ্রতা! স্যারের রুমে প্রবেশের পূর্ব নক করতে হয় জানে না? অনুমতির প্রয়োজন নেই। কনস্টেবল ভীতভঙ্গিতে জবাব দেয়, দুঃখিত স্যার, আসলে ডিসি স্যার এসেছেন থানায়, একদম বিনা নোটিশে এসে হাজির হয়েছেন। সবাই ওনাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আমি ভাবলাম দ্রুত এসে আপনাদের জানানো উচিত। ডিসি স্যারের কথা শুনেই অয়ন অবাক হলো। আব্বু থানায় এসেছে? কেন? কি কারণে? অয়নকে তো এই ব্যাপারে কিছু জানায়নি। তাছাড়া ডিসি সাহেব খুব জরুরি কোনো কাজ ছাড়া কখনো থানা পরিদর্শনে যায় না। তাহলে কি জরুরি কোনো ব্যাপারে আব্বু থানায় হাজির হয়েছে? অয়ন চেয়ার ছেড়ে সোজা হয়ে উঠে দাঁড়াতেই তার কেবিনের দরজা ঠেলে দাঁড়ায় আরেকজন কনস্টেবল। ঠিক পরপরই রুমে প্রবেশ করেন ডিসি কামরুল মাহমুদ। ওসি মনিরুল সহ উপস্থিত অন্য কনস্টেবল আদবে নতজানু হয়ে ডিসি সাহেবকে সালাম দেয়। অয়নও বেশ স্বাভাবিক ভঙ্গিতেই সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম স্যার। ডিস্ট্রিক্ট কমিশনার সকলের সালামের জবাব নিয়ে নিজের ছেলের চোখে চোখ রেখে বাকিদের উদ্দেশ্যে বলে, আমার ছেলের সঙ্গে একান্তে কিছু কথা বলার প্রয়োজন। কামরুল সাহেবের কথা শুনে সকলে বেশ অবাক হয়। অপ্রস্তুত হয়ে পড়ে অয়নও। সে কখনো কোথাও গিয়ে নিজের আব্বুর পরিচয় বিলিয়ে বড় হয়নি। তার চাকরি জীবনেও হাতে গোনা 2-4 জন মানুষ বাদে আর কেউ জানে না যে ডিসি কামরুল মাহমুদের ছেলে সে। ব্যক্তিগতভাবে ব্যাপারটা অয়নের অপছন্দনীয়, কারণ এতে করে মানুষ বিভিন্ন ধরনের মন গড়া কথা বলার সুযোগ পাবে বলে সে মনে করে। তাদের মনে ধারণা তৈরি হবে যে অয়ন বোধহয় নিজের বাবার জোরে এত দূর এসেছে। আব্বুর এহেন পরিচয় প্রকাশে অয়নের মুখে অসন্তুষ্ট প্রকাশ পায়। তবুও সে নীরব রয়। রুমে উপস্থিত বাকিরা নিজেদের বিস্ময়তা চেপে গিয়ে রুম থেকে বেরিয়ে যায়। কামরুল সাহেব নিচ থেকে এগিয়ে এসে ছেলের মুখোমুখি একটা চেয়ার টেনে বসে। অয়নকে মুখ কালো করে দাঁড়িয়ে থাকতে দেখে কামরুল সাহেব বলেন, দাঁড়িয়ে আছো কেন? বসো। অয়ন বসে টেলিফোন হতে কল করে কামরুল সাহেবের আপ্যায়নের জন্য ব্যবস্থা করতে বলে। অতঃপর কান থেকে টেলিফোনটা নামিয়ে নিজের আব্বুর দিকে তাকিয়ে বলে, সবার সামনে আমি তোমার ছেলে, এটা বলা কি জরুরি ছিল? কামরুল সাহেব কপাল কুঁচকে বলেন, লুকোনোর মতো কারণ তো দেখছি না।
অয়ন দাঁতে দাঁত চেপে বলে, ওরা এখন আমাকে নিয়ে গসিপ করবে, বলবে তোমার বদৌলতে হয়তো আমার চাকরি হয়েছে। রাত দিন জেগে পড়াশোনা করে আমার বিসিএস এক্সাম দেওয়ার মূল্যটা তাহলে কোথায় থাকবে? কামরুল সাহেব থমথমে গলায় উত্তর দেয়, দুনিয়ার মানুষের কাজই হচ্ছে ভাবা। নিজেদের ভাবনার জগতে এক এক মানুষকে নিয়ে তাদের এক এক মতামত। সেই মতামতগুলো সত্য হোক নাকি মিথ্যা সেটা তারা কখনোই দেখবে না। নিজেদের ভাবনাকে চিরন্তন সত্য বলে মেনে আসাটাই তাদের স্বভাব। তাদের ভাবসাবটাই এমন যেন তোমার দুই কাঁধের ফেরেশতার সঙ্গে তাদের খুব খাতির। দেখলে মনে হবে তোমার সকল আমল নামা তাদের মুখস্থ। এরকম সব জানতা মানুষ কি ভাববে বা বলবে তা নিয়ে ভাবাটা নিজের প্রতি এক প্রকার অপমান। আব্বুর কথাগুলো অয়নকে প্রভাবিত করে। আসলেই তো, কে কি ভাববে তা ভেবে সে এত অস্থির হচ্ছে কেন? সে নিজে তো জানে যে সে কখনো অসৎ পন্থা অবলম্বন করেনি, তাহলে মানুষের ভুল ধারণাকে সে কেন ভয় পাচ্ছে? অয়নের রাগটা মুহূর্তেই নাই হয়ে যায়। সে কিছুটা লজ্জিত বোধ করে বলে, সরি আব্বু, আমার ওভাবে প্রশ্ন করাটা ঠিক হয়নি। তুমি ঠিক বলেছ। কামরুল সাহেব নীরবে দেখেন ছেলের মুখে ফুটে ওঠা লজ্জিত বোধের ছাপটুকু। ওনার বুকের গভীরে এক প্রশান্তি এসে ভিড়ে। মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি। হয়তো কোনো গোপনে নেক কাজের বিনিময়ে আল্লাহ ওনাকে এত চমৎকার একটা ছেলে নিয়ামত স্বরূপ দিয়েছেন। এই যুগের তরুণদের দেখে উনি প্রায় চিন্তিত হন। উচ্ছ্বাস এবং উশৃঙ্খলতার দাপটে এদের পা মাটিতে পড়ে না, অথচ ওনার ছেলে অয়ন যেন সেই স্রোতের বিপরীত চলেছে। চোখে মুখে মায়া এবং সরলতা, আচরণে ভদ্রতা, ব্যবহারেও সকলের প্রতি নম্রতা। কখনো আম্মু আব্বুর মুখের উপর দ্বিতীয় কথা বলে না। সকলের সঙ্গে ডাউন টু আর্থ আচরণ করে। বিলাসিতা থেকেও নিজেকে শতহাত দূরে রাখে। আর অয়নের সব থেকে বেশি চমৎকার যে ব্যাপারটি রয়েছে সেটি হলো তার শেখার মানসিকতা। কামরুল সাহেব প্রায় মুগ্ধ হয়ে দেখেন অয়নকে। কিছু বললে অয়ন সেটা হালকা করে উড়িয়ে দেয় না, বরং মনোযোগ দিয়ে সেই কথার অর্থ বোঝার চেষ্টা করে। এছাড়া নিজের দ্বারা কোনো ভুল হলেও সেটা উপলব্ধি হওয়া মাত্রই স্বীকার করে নেয়। সব কিছু মিলিয়ে কামরুল সাহেব অনুভব করেন যে এই ছেলে ওনার সবচেয়ে বড় সাফল্য। এই বড় পদ, সম্পদ কিংবা দামি কিছুই ওনার কাছে মূল্যবান নয়, বরং অয়নই ওনার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। কামরুল সাহেবের ভাবনার মাঝেই কেবিনের দরজায় কেউ নক করে। অয়ন অনুমতি দিতেই একটা ছেলে ট্রে হাতে রুমে প্রবেশ করে। ডিসি এবং এএসপি স্যারের জন্য গরম গরম চা, কলিজা সিঙ্গারা, বিস্কুট এবং ইত্যাদি সাজিয়ে নিয়ে এসেছে সে। ছেলেটার হাতে 3টা 100 টাকার নোট ধরিয়ে দিতেই ছেলেটা হেসে অয়নকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে যায়। অয়ন নিজের আব্বুর দিকে একটা চায়ের কাপ এগিয়ে দিয়ে এবার প্রশ্ন করে, তুমি হঠাৎ থানায় এলে যে? তখন বললে জরুরি কথা আছে, কিছু হয়েছে আব্বু? কামরুল সাহেব এবার নিজেকে এখানে আসার উদ্দেশ্য খোলাসা করে বলেন, আমার কানে খবর এসেছে যে এমপি আক্তার সাহেবের দলের লোককে তোমার কথায় থানায় নিয়ে আসা হয়েছে। অয়ন বুঝতে পারে আসল ঘটনা। সে কিছুটা হেসে বলে, বাবা, খবরটা তোমার কানে কে দিল? এমপি আক্তার নিজে কল করেছে নাকি? কামরুল সাহেব বলে, তার মানে ঘটনা সত্য? অয়ন এবার একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, একটা ড্রাগ ডিলিং কেসে ছেলেটাকে অ্যারেস্ট করা হয়েছে আব্বু। এখানে মন্ত্রীর বিচলিত হওয়ার কারণ দেখছি না আমি। তবুও যদি উনি অতিরিক্ত বিচলিত হন তবে আমার সন্দেহের তীর ওনার দিকেও যাবে। তুমি এখানে কেন এসেছো সেই কারণটা হয়তো আমি বুঝতে পেরেছি, কিন্তু আব্বু তুমি অন্তত আমাকে এখন কেসে ইনভলভ হতে নিষেধ করো না। আমি তোমাকে নিষেধ করতে তো আসিনি বাবু, শুধু জানাতে আসলাম মন্ত্রী সাহেবের কল করার মানে হলো জল ঘোলা আছে। তোমার কাজে বাধা দেব না, কিন্তু একটু সমঝে চলো। নিজের দায়িত্ব পালন করো, কিন্তু কাউকে শত্রু বানানোটা এড়িয়ে চলো। তোমার আম্মুর 1000 বাধা অমান্য করে আমি তোমাকে এই পেশা বেছে নেওয়ার অনুমতি দিয়েছি। তোমার সামান্যতম ক্ষতি হলে তোমার আম্মু উন্মাদ হয়ে যাবে। অয়নের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। আম্মু তাকে
কতটা ভালোবাসে তা তার অজানা নয়। তবে আম্মুর দোহাই দিয়ে তাকে সতর্ক করা আব্বুও যে তাকে ভালোবাসে সেটাও সে ভালো করে জানে। বাপ ছেলে আরও 10-15 মিনিট টুকটাক জরুরি আলাপ করে চায়ের চমকের ফাঁকে ফাঁকে কামরুল সাহেব উঠে দাঁড়াতেই অয়নও এগিয়ে আসে নিজের আব্বুকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে। রুম থেকে বের হতেই সকল অফিসাররা কামরুল সাহেবকে সালাম দিতে থাকে। কামরুল সাহেবও খোশ মেজাজে সকলের সালাম জবাব দিতে থাকে। থানার গেটের কাছে পৌঁছাতেই হুট করে তিনি পিছনে ঘুরে ছেলেকে উদ্দেশ্য করে বলে, ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোমার আম্মু তোমার জন্য দুপুরের খাবার পাঠিয়েছে বাবু। এখন থেকে বাইরের খাবার খেতে নিষেধ করেছে। তোমার জন্য প্রতিদিন বাসা থেকে খাবার পাঠানো হবে। অয়নের সঙ্গে ওসি মনিরুল সহ আরও কয়েকজন অফিসার দাঁড়িয়েছিল। সকলের সামনে এভাবে বাবু ডাকায় অয়ন লজ্জায় পড়ে যায়। অভিমান নিয়ে কিছুটা গাল ফুলিয়ে তাকিয়ে রয় আব্বুর দিকে। কামরুল সাহেব ছেলের অভিমান বুঝলেন না, উল্টো বললেন, মনে করে খাবার খেয়ে নিও বাবু। তোমার আম্মু কিন্তু রাগ হবে, আমি চাই তাহলে। কামরুল সাহেব চলে যান। অয়ন হতাশ ভঙ্গিতে টিফিন ক্যারিয়ার ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়। আশেপাশের অফিসারদের ঠোঁট টিপে হাসির আভাস সে ভালোই টের পাচ্ছে। হতাশে তার বুক চেড়ে আবারও দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। 29 বছরের পুরুষ হয়ে যাওয়ার পরও আম্মু এখনও তাকে বাচ্চাদের মতোই ট্রিট করে। ব্যাপারটা মন্দ নয়, তবে মাঝে মধ্যে একটু অয়নকে লজ্জায় পড়তে হয়। এই যা। ক্লাস শেষ করে সবে ক্যাম্পাস থেকে বেরিয়েছে স্নেহা। উত্তপ্ত গরমে তার মেজাজ তুঙ্গি উঠে আছে। মেজাজ তুঙ্গি ওঠার পেছনে অবশ্য কারণ আছে। তার কোর্স ফ্যাকাল্টির বেহুদা ভাব। ক্লাসে ঢুকেই টাকটা লোকটা অহেতুক ফাপড় দেখাতে থাকে, যেন জগতে তিনি একাই শিক্ষিত এবং বাকি সব গরু ছাগল। সেই ফাপড়বাজি লোকের সঙ্গেই আজ ক্লাসে সকলের সামনে স্নেহার তর্ক লেগে গিয়েছে। চুপচাপ বসে থাকা স্নেহাকে ভদ্রলোক হঠাৎই দাঁড় করিয়ে বুলেটের গতিতে প্রশ্ন করা শুরু করে। অতঃপর স্নেহাকে উত্তর দেওয়ার সুযোগ না দিয়েই তার উপর আরোপ লাগিয়ে দেয় তার নাকি ক্লাসে মনোযোগ নেই। অহেতুক কথা শুনে স্নেহারও মেজাজ চটে যায়। এ নিয়ে অভদ্রলোককে সে দুটো তেরা উত্তর দিতেই অশুভ লোক রেগেমেগে আগুন হয়ে যায়। টাকলো চান্দিটা দিয়ে যেন আগুন বের হতে থাকে ওনার। স্নেহার কি যায় আসে তাতে? সে অশুভ লোকের সেই রাগকে 2 টাকার পাত্তা দেয় না। যদিও তারা উত্তর দেওয়ার বিনিময়ে তাকে বেয়াদব তোকমা পেতে হয়েছে, কিন্তু সেটা স্নেহার জন্য নতুন কিছু না। দুনিয়াতে সত্যবাদীর অন্যতম সমার্থক শব্দ বেয়াদব। নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নেয় স্নেহা। গরম মেজাজ নিয়ে আপাতত নিতুনকে পড়াতে যেতে ইচ্ছে হচ্ছে না তার। মনে মনে সিদ্ধান্ত নেয় আগে 5 মিনিট বসে সে নিজের মাথা ঠান্ডা করবে, তারপর পড়াতে যাবে। একটা বিশাল ছায়া দেওয়া গাছ দেখে সেটার নিচে ফুটপাতে বসে পড়ে স্নেহা। গরমে ত্যক্ত হয়ে খোলা চুলগুলোকে হাত খোপা করে নেয় সে। এতে যদিও তার কানের ড্রেসিংটা দৃশ্যমান হয়, তবে স্নেহা সেটার পরোয়া করে না। ব্যাগ খুলে একটা অল টাইম বনরুটির প্যাকেট বের করে সে, সেই সঙ্গে একটা সাগর কলা। সকালে ক্লাসে যাওয়ার আগে কিনে ব্যাগে রেখে দিয়েছিল সে। আপাতত দুপুরে হাতে ভাত খাওয়ার মতো সময় নেই দেখে কলা বনরুটি খেতে শুরু করে সে। সেই সঙ্গে অফুরন্ত সময় নিয়ে দেখতে থাকে পথচারীদের আনাগোনা। হুট করেই কোথা থেকে একটা কালো রঙের কুকুর লেজ নাড়াতে নাড়াতে এসে স্নেহার আশপাশ দিয়ে ঘুরঘুর করতে থাকে। স্নেহা লক্ষ্য করে কুকুরটার গতিবিধি। নীরবে সে সামান্য বনরুটির টুকরো ছিঁড়ে তার সামনের রাস্তায় রাখে। ক্ষুধার্ত কুকুরটা সঙ্গে সঙ্গে সেই টুকরোটার গন্ধ শুকে নিয়ে তা খেতে শুরু করে। এই অলস দুপুরবেলায় স্নেহা যেন একটা সঙ্গী পেয়ে গেল। এত এত মানুষের ভিড়ে একটা পশু সঙ্গী, যার শান্ত উপস্থিতি স্নেহাকে একাকী বোধ করাচ্ছে না। স্নেহা আবারও বনরুটির একটা টুকরো ছেড়ে দেয় কুকুরটাকে। কুকুরটা খেতে খেতে একবার চোখ তুলে তাকায় তার দিকে, যেন নীরবে কৃতজ্ঞতা জানাচ্ছে। বেশিরভাগ সময় নীরব থাকা স্নেহা নিজের এই সঙ্গীর সঙ্গে কথা বলতে শুরু করে। কণ্ঠে মৃদু তাচ্ছিল্য নিয়ে প্রশ্ন করে,
কিরে, চাল আলুর দাম বেড়েছে দেখে কি ক্ষুধা নিয়ে পথে পথে ঘুরছিস? খাবার দেয় না কেউ তোকে? কুকুরটা কেন জবাব দেয় না, শুধু লেজ নাড়ায়। হালকা বাতাস বইছে গাছের পাতার ফাঁক দিয়ে। স্নেহা একটা দীর্ঘশ্বাস ফেলে ব্যাগ থেকে বোতল বের করে, নিজে অর্ধেক পানিটুকু পান করে নিয়ে কুকুরটার দিকে তাকায়। কুকুরটারও বোধহয় তেষ্টা পেয়েছে, কিন্তু স্নেহার কাছে তাকে পানি খাওয়ার কোনো উপায় নেই। আপাতত উপায় খুঁজে বের করার মতো সময়ও স্নেহার হাতে নেই। সে উঠে দাঁড়িয়ে কুকুরটার দিকে তাকিয়ে বলে, পানির হিসাব বাকি রইল, আরেকদিন খাইয়ে পুষিয়ে দিবনি। আমি তোকে খুঁজতে পারবো না, তুই আমাকে খুঁজে নিস। বলেই স্নেহা ঘুরে চলে যেতে নেয়, কিন্তু কি ভেবে যেন থেমে যায়। ঘুরে তাকায় কুকুরটার দিকে। কালো কুকুরটা তখনও তার দিকে তাকিয়ে। স্নেহা নিজের স্বভাব বহির্ভূত একটা কাজ করে। সামান্য চোখে কুকুরের মাথায় হাত বুলিয়ে দেয়। তার মাঝে নিজের হাত নোংরা হওয়ার চিন্তা নেই, বরং সামান্য মায়া রয়েছে। কণ্ঠে নিজের প্রতি এক প্রকার তাচ্ছিল্য নিয়েই সে বলে, তোর মাথায় হাত বোলানোর মানুষ আছে, অথচ দেখ, মানুষ হওয়ার সত্ত্বেও আমি কখনো টের পাইনি কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিলে কেমন লাগে। কুকুরটা আবারও লেজ নাড়ে। স্নেহার সঙ্গে সঙ্গে নিজের হাত সরিয়ে নেয়। উল্টো ঘুরে হাঁটা শুরু করে সে। খেয়ালই করে না যে রাস্তার অপর প্রান্তে বাইক নিয়ে দাঁড়ানো কেউ একজন পুরো দৃশ্যটা মনোযোগ দিয়ে পরখ করেছে। স্নেহার অজানা রয়ে যায় ব্যাপারটা। নিতুনের পাশের চেয়ারে বই হাতে বসে আছে স্নেহা। খোলা পৃষ্ঠার হাইলাইট করা লাইনগুলো হতে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে ও। তবে বেশিরভাগ জানা প্রশ্নের উত্তরও নিতুন ঠিকমতো দিতে পারছে না। এর পিছনে কারণ হলো তার অমনোযোগী আচরণ। আপাতত তার সবটুকু মনোযোগ মিসের কানের দিকে। সে ভূত দেখার মতো মুখ করে মিসের কানের দিকে তাকিয়ে আছে। যথাযথ জবাব না পেয়ে নিতুনের দিকে তাকাতে স্নেহা লক্ষ্য করে ব্যাপারটা। তার খেয়াল হয় যে তখন ক্যাম্পাসের সামনে চুল খোপা করার পর সেই চুল খোলার কথা আর মনে ছিল না তার। এর আগে যেদিন পড়াতে এসেছিল সেদিন তো খোলা চুল দিয়ে কান থেকে রেখেছিল সে, কিন্তু আজ অসাবধানতাবশ ব্যাপারটা মাথা থেকে বেরিয়ে যাওয়ায় এখন নিতুনের এই কৌতূহলের মুখে পড়তে হলো তার। মিসকে তাকাতে দেখে নিতুন আগ্রহ নিয়ে প্রশ্ন করে বসে, মিস, আপনার কি গতকাল অ্যাক্সিডেন্ট হয়েছিল কোনো? এই জন্যই আসেননি? কানে কি বেশি ব্যথা পেয়েছেন? নিতুনের প্রশ্নের পিঠে স্নেহা থমথমে গলায় জবাব দেয়, পড়ার বাইরে অন্য কোনো বিষয়ে আমার সঙ্গে কথা বলতে নিষেধ করেছি আমি তোমাকে। হ্যাঁ, কিন্তু আপনাকে দেখে চিন্তা হচ্ছে বলে আমি প্রশ্ন করলাম। তোমার এসব জেনে লাভ নেই। 5 মিনিট সময় দিচ্ছি, আর একবার রিভিশন দিয়ে নাও। এবার পড়া ধরলে যদি না পারো তাহলে মায়ের একটাও মাটিতে পড়বে না। নিতুনের আর সাহস হয় না মিসকে ঘাটানোর। তবে তার কৌতূহলও দমে না। অপ্রয়োজনীয় ব্যাপারের প্রতি তার আগ্রহ বরাবরই বেশি। তাই তো বইয়ের দিকে তাকিয়ে সে মনে মনে কল্পনা করতে থাকে মিসের সঙ্গে কি হয়েছে। সাভারে কি কান কাটা ছিনতাইকারীর আনাগোনা শুরু হয়েছে? তারা কি দিনে দুপুরে মেয়েদের কান কেটে দেয়? কি ভয়ঙ্কর ব্যাপার! ভাইয়া ফেলে ভাইয়াকে ব্যাপারটা জিজ্ঞেস করে নিশ্চিত হতে হবে। ঢাকা শহরে অবস্থিত রিহ্যাবিলিটেশন সেন্টারের বিকেলবেলার দৃশ্য। উঁচু বাউন্ডারির ওয়াল এবং সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত সেন্টারের বর্তমানের অবস্থান করছে সামিউল। একটি টি শার্ট এবং ট্রাউজার পরিহিত, তার চোখে মুখে ঘুম এবং বিরক্তির ছাপ। তার হাতে রয়েছে একটা কাগজ এবং কলম। সেলফ রিফ্লেকশন নিয়ে লিখতে বলা হয়েছে সকলকে। অন্যরা খোলা অডিটোরিয়ামের মেঝেতে বসে লেখায় মশগুল হলেও সামিউলের সেদিকে ধ্যান নেই। সে ভিন্ন এক জগতে ঘুরে বেড়াচ্ছে, যেই জগতে জুড়ে কেবল ক্ষোভ, প্রতিহিংসা এবং আগুন জ্বলজ্বল করছে। ভাবনায় ডুবে থাকা সামিউলের হাতের কলম যেন আপন গতিতে চলছে, কাগজ জুড়ে অদ্ভুত সব আঁকিবুকি করছে। তার ঠোঁট দুটো কণ্ঠে প্রবল ঘৃণা নিয়ে বিড়বিড়িয়ে ওঠে, আমাকে এই জাহান্নামে পাঠিয়ে তুই গায়ে বাতাস লাগিয়ে ঘুরছিস। তোকে সামনে পেলে আমি তোর 1000টা টুকরা করব, 1000টা। প্রচণ্ড ক্রোধ থেকেই সামিউল হাতের কলমটা আছড়ে ফেলে। তার পাশে বসে থাকা 19 বছর বয়সী রবি ব্যাপারটা লক্ষ্য করে প্রশ্ন করে, কি হয়েছে?
কোনো সমস্যা? সামিউল চোয়াল শক্ত রেখে জবাব দেয়। এই জাহান্নামের মতো জায়গাটা অসহ্যকর লাগছে আমার। রবি অবাক হয়ে চারিপাশে তাকায়। জাহান্নামের মতো জায়গা। সামিউলের কথার সঙ্গে রিহ্যাবিলিটেশন সেন্টারের পরিবেশের আকাশ পাতাল তফাৎ। প্রাকৃতিক এবং পরিষ্কার পরিবেশের এই জায়গাটাকে মোটেও জাহান্নামতুল্য বলা যায় না, বরং এই সুন্দর জায়গাটা একটা চমৎকার নিয়ম এবং রুটিনের মধ্য দিয়ে চলে। সময় মতো খাবার দেওয়া হয়, প্রতিদিন ভিন্ন ভিন্ন অ্যাক্টিভিটিস করানো হয়, সময় মতো কাউন্সেলিং করানো হয়, বিশাল প্রজেক্টরের মুভি দেখার সুযোগও রয়েছে। সেই সঙ্গে প্রতিদিন সকাল এবং বিকেলে বাগানের মুক্ত পরিবেশে হাঁটার সুযোগও রয়েছে। এত চমৎকার পরিবেশ এবং নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে স্বাভাবিক জীবন থেকে ছিটকে পড়া অসংখ্য মানুষ নিজের আসক্তি ছেড়ে বেরিয়ে আসতে পেরেছে। রবিও তাদের মধ্যে অন্যতম। দীর্ঘ 7 মাস রিহাবে থাকার পর এখন সে প্রায় সুস্থ হওয়ার পথে। এই তো আর একটা মাস, তারপরে সে ফিরে যেতে পারবে নিজের পরিবারের কাছে। রবি ভালো করেই জানে প্রথম প্রথম সকলেরই এখানে মানিয়ে নিতে কিছুটা কষ্ট হয়। তাই সে একজন বড় ভাইয়ের ন্যায় সামিউলের পিঠ চাপড়ে দিয়ে তাকে আশ্বস্ত করে বলে, তুমি বোধহয় এখানে থাকাটাকে শাস্তি হিসেবে ভাবছো, কিন্তু এটা শাস্তি নয়, বরং একটা সুযোগ তোমার জন্য। সকলেই সুযোগ পায় না বোকা। যেই জিনিস আসক্ত হয়ে আমরা এখানে সবাই আসি সেটা আমাদের ধ্বংস। এই যে জায়গাটা দেখছো, এখানে আমাদের সেই ধ্বংস ঠেকানোর চেষ্টা করা হয়। আমি জানি নেশার আসক্তি ছাড়ার যন্ত্রণা কতটুকু, কিন্তু সেই যন্ত্রণা সহ্য করে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার ইচ্ছা শক্তি না থাকলে কেউই তোমাকে সুস্থ করে তুলতে পারবে না, বুঝলে? সামিউল মনে স্নেহার প্রতি পুষে রাখা ক্রোধ নিয়েই রবির দিকে তাকায়। রবির এত কথার ফিরে শেষ কথাটাই তার কানে বাজল। এই লোক কি তাকে অসুস্থ বলল? সামিউল কিছু বলার পূর্বেই তাদের সামনে এসে উপস্থিত হয় একজন কাউন্সিলর। ভদ্রলোক আশেপাশেই ঘুরঘুর করায় রবির কথাগুলো ওনার কানে গিয়েছেন। তিনি সপ্রতিভ হেসে বলেন, কি চমৎকার উপলব্ধি রবি। তুমি কিন্তু চাইলে আমাদের সেন্ট্রালের কাউন্সিল হিসেবে জয়েন করার যোগ্যতা রাখো। তোমার ইমপ্রুভমেন্ট আসলেই চোখে পড়ার মতো। রবি সামান্য হেসে বলে, আপনাদের কারণে সম্ভব হয়েছে স্যার। রবি এবং কাউন্সিলরের এত ইতিবাচক কথা সামিউলের পছন্দ হয় না। সে ডুব দেয় অন্য ধ্যানে, যেখানে সে নিজের ক্ষোভের বহিঃপ্রকাশটা কিভাবে করবে সেই পরিকল্পনা করছে। নিতুনকে পড়ানো শেষে সবেই বাসা থেকে বেরিয়েছে স্নেহা। গেট পার করে বাড়ির আঙিনার বাহিরে পা রাখতেই সে দেখে একটা বাইক এসে থেমেছে তার সামনে। হুট করে সামনে এরকম বাইক এসে থামা দেখে স্নেহা ক্ষেপে যেত যদি না বাইকে থাকা ব্যক্তিটি পুলিশের পোশাক পরিহিত হতো। ব্যক্তিটা কে হতে পারে তা আন্দাজ করে স্নেহা নীরবে পাশ কেটে চলে যেতে চাচ্ছিল। তবে অয়ন বাইকের চাবিটা ঘুরিয়ে হেলমেট খুলতে খুলতে বলে, আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন? ভালো হলে যে আপনার সঙ্গে দেখা হয়ে গেল। স্নেহা পা থামিয়ে দাঁড়ায়। অয়নের উচ্চারিত তৃতীয় বাক্যটা কানে যেতেই যেন তার কিছু একটা মনে পড়ে যায়। সে অয়নের দিকে ফিরে নিম পাতার মতো মুখ করে সালামের জবাব নিয়ে দ্বিতীয় প্রশ্নটাকে উপেক্ষা করে গিয়ে বলে, টাকার জন্য ডেকেছেন না? আমার মনে আছে, 1 মিনিট দাঁড়ান। বলতে বলতে স্নেহা নিজের কাঁধে ঝুলন্ত টোটো ব্যাগটার ভেতরে উকি দিয়ে ওয়ালেট খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। স্নেহার ব্যাগকে একটা ছোটোখাটো খিচুড়ির হাঁড়ি বলা যায়। খিচুড়িতে যেমন চাল ডাল সবজি মাংস মশলা সব পাওয়া যায়, তেমন স্নেহার ব্যাগেও মোটামুটি সবই পাওয়া যায়। এভাবে দাঁড়িয়ে হয়রান হয়ে ব্যাগে ওয়ালেট খুঁজে না পেয়ে স্নেহার মেজাজ খারাপ হয়। সে ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে অয়নের বাইকের সামনের অংশের উপর রেখে ভেতরে ওয়ালেট অভিযান চালানো শুরু করে। অয়ন তখনও হেলমেট হাতে বাইকে বসে বিস্মিত ভঙ্গিতে তাকিয়ে আছে স্নেহার পানে। সে তো কেবল নিতুনকে নিয়ে একটু কথা বলতে চেয়েছিল, কিন্তু এই মেয়েটাকে টাকার দিকে টেনে নিয়ে গেল। হতাশায়ন কিছু বলার সুযোগ পায় না। তার আগেই স্নেহা ব্যাগ হাতড়ে একে একে অপ্রয়োজনীয় জিনিস ঘাঁটতে থাকে।
একটা পানির বোতল, কিছু সেন্টার ফ্রেশের প্যাকেট, একটা নোটপ্যাড, দুটো কলম, একটা ফোন, একটা মোটা বই, নাপা হিস্টাসিন, ঝান্ডুবাম, একটা কালো ক্লিপ, একটা ভ্যাসলিনের কোটা, ইয়ারফোন, একটা পেপার কাটার, 250 ml একটা পেপার স্প্রে বোতল, একটা গোলাকার হাত পাখা এবং একটা আপেল। অয়নের সামনে ব্যাগ রেখে খোঁজায় এত সব বিচিত্র জিনিস অয়নের অদেখা রয় না। বিস্ময়ে তার মুখ হা হয়ে আসে। এই সাদা রঙের টোটো ব্যাগের ভেতরে এত কিছু আছে তা বাহির থেকে দেখে বোঝার উপায় নেই। তবে স্বস্তির বিষয় হলো চিরুনি অভিযান চালিয়ে এসবের ভিড়ে স্নেহা নিজের ছোট্ট ওয়ালেট খুঁজে বের করতে সক্ষম হয়। সে ব্যাগটা নিজের কাঁধে তুলে ওয়ালেট থেকে দুটো 100 টাকার নোট বের করে অয়নকে ইশারা করে নেওয়ার জন্য। অয়ন ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ সেই টাকার নোট দুটোর দিকে তাকিয়ে থাকে। অতঃপর চোখ তুলে স্নেহার মুখের পানে তাকায়। স্নেহা বিরক্তি নিয়ে আবারও ভ্রু নাচিয়ে ইশারা করে নোট দুটো রাখার জন্য। অয়ন না চাইতেও কিছুটা আমতা আমতা করে বলে, আমি তো টাকার জন্য ডাকিনি। তাহলে আমি তো এভাবেই হালচাল জিজ্ঞেস করতে এবং নিতনের ব্যাপারে কথা বলতে ডেকেছিলাম। তাহলে এতক্ষণ চুপ ছিলেন কেন? আমি যখন গাধার মতো ব্যাগে ওয়ালেট খুঁজে মরছিলাম তখন এটা বলতে পারেননি? মুখে তালা মেরে তাকিয়ে কি তামাশা দেখছিলেন? অয়নের সঙ্গে কেউ কখনো এই টোনে কথা বলেনি। এরকম ঝাঁঝালো টোনে সে অভ্যস্তও নয়, তাই কিছুটা ভড়কে যায় সে। দ্বিধায় পড়ে যায় যে সে কি ভুল কিছু করলো নাকি। চরম রাগ নিয়েই স্নেহা ব্যাগে ওয়ালেটটা ভরে উল্টো রাস্তা ধরে হাঁটতে নিলে অয়ন মুখ ফুসকে বলে ফেলে, আমার টাকা। কথাটুকু বলে অয়ন নিজেই অস্বস্তিতে পড়ে যায়। এটা কি বলল সে? কেনই বা বলল? ছি, কি ছ্যাঁচড়াদের মতো টাকা চেয়ে বসলো সে। অয়ন তো সরি বলতে চাচ্ছিল, নার্ভাস হয়ে যাওয়ায় মুখ দিয়ে ভুলভাল কথা বেরিয়ে গিয়েছে তার। স্নেহা ততক্ষণে থেমেছে, ফের ঘুরে দাঁড়িয়ে নিজের হাতের মুঠোয় থাকা নোট দুটো অয়নের দিকে এগিয়ে দিয়ে ধরে। অয়নের মুখখানা এবার অসহায় দেখায়। সে কিছুটা ভীতু গলায় বলে, এখানে 1 টাকা বেশি আছে, আমি এটা নিতে পারবো না। দেওয়ার হলে যত পাওনা কড়াই গন্ডায় সেটুকুই দিবেন। স্নেহা নিজের দু চোখ বুঝে নিল। রাগে তার কপালের শিরা দপদপ করতে শুরু করেছে। মনে মনে নিজের রুমমেট ঐন্দ্রিলার গোষ্ঠী উদ্ধার করছে সে। আজ সকালে ঘুম থেকে উঠে সবার আগেই ওই মেয়ের মুখদর্শন হয়েছিল তার। সুন্দর মানুষের মুখ দেখে দিনটা সুন্দরভাবে অতিবাহিত হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ঘটনা ঘটে গেল উল্টো। তার দিনটা কাটছে পাগল ছাগলদের খপ্পরে পড়ে। কি এক জ্বালা! স্নেহাকে চোখ বুজে বড় বড় নিঃশ্বাস ফেলতে দেখে অয়ন আর একটু ভয় পেল। আশ্চর্য, মেয়েটা রেগে গেল কেন? অয়ন ভাবল এখানে কথা না বাড়িয়ে আস্তে করে কেটে পড়াটা সমীচীন হবে। তবে সে সেই সুযোগ পেল না। তার আগেই স্নেহার ভয়ঙ্কর রাগের সম্মুখীন হতে হলো তাকে। স্নেহা ফট করে চোখ খুলে 2 কদম এগিয়ে এসে ঠিক বাইক এবং অয়নের মুখোমুখি দাঁড়ায়। দাঁতে দাঁত চেপে সে চিবিয়ে চিবিয়ে বলে, আমি ঢ্যামনা মানুষ অপছন্দ করি, কথাটা মাথায় রাখবেন। আল্লাহ হাফেজ। বলে স্নেহা সেখান থেকে প্রস্থান করল। অয়ন পাথরের মূর্তির ন্যায় নিজের জায়গায় স্থির রইল। তাকে ঢ্যামনা বলা হয়েছে, এটা তাকে মোটেও রাগিয়ে দিচ্ছে না, বরং স্নেহার চোখ থেকে ঝরে পড়া রাগ, ঘেমে থাকা রণচণ্ডী রূপ এবং সেই সাথে ঝাঁঝালো কথার ধরনে সে আটকে রইল, যেন সমাধানের মাঝে কোনো অসাধারণ ব্যাপার সেটা। সময়টা তখন প্রায় সন্ধ্যা। ভারী পর্দা, গাঢ় কাঠের আসবাব এবং বইয়ের তাক দিয়ে মোড়া রুমটির যেন রাজনীতির অভিজাত সৌন্দর্য আর প্রভাব একসঙ্গে ফুটে উঠেছে। মাঝখানে গাঢ় মেহগনি কাঠের তৈরি টেবিলে বসে আছেন এসপি আখতারুজ্জামান সাহেব। বয়স্ক রাজনীতিবিদ হলেও ওনার চোখে মুখে ক্লান্তির ছাপ নেই, বরং অভিজ্ঞতা এবং ক্ষমতার অদৃশ্য চিহ্ন বহন করছে। হাতের সাদা কাপে থাকা গরম গরম মালাই চা থেকে উষ্ণ ধোঁয়া উঠছে। সেই গরম চায়ের কাপে এক চুমুক বসিয়ে আমোদে চোখ বুজে নেন তিনি। ঠিক তখনই
ওনার রুমে প্রবেশ করেন ওনার সেক্রেটারি জাহাঙ্গীর ভূঁইয়া। চোখে মুখে সচেতন উত্তেজনা নিয়ে সেক্রেটারি বলে, স্যার। জাহাঙ্গীর কিছুটা তোতলাচ্ছে। সামান্য দুশ্চিন্তায় তোতলানো তার বহু পুরনো অভ্যাস। আখরাতুজ্জামান চোখ তুলে তাকান। হাতের কাপটা টেবিলে নামিয়ে রেখে উনি বলেন, বলো। এইমাত্র খবর পেলাম স্যার, ওই যে রাসেল যাকে আটক করা হয়েছে, এসএসপিপি ওকে এখানে ছেড়ে দেয়নি। এক মুহূর্ত নীরব রইল এমপি আখরাতুজ্জামান। অতঃপর সামান্য হেসে বলেন, নাদান ছেলে মানুষ নতুন নতুন বদলি হয়ে ঢাকায় এসে বোধহয় রাজনীতির মারপ্যাচ বুঝতে পারছে না। আহারে, ডিসি সাহেবেরা আলাভুলা ছেলেটা পুলিশের ইউনিফর্ম গায়ে জড়িয়ে যে রাজনীতি বোঝে না, সে বেশি দিন টিকে না। জাহাঙ্গীর ভূঁইয়া মাথা নেড়ে বলে, স্যার এখন কি করবেন? ছেলেটাকে ধরে রাখলে আপনার অনেক খবর আছে, কিন্তু বের করতে সক্ষম হবে ওনারা। অলরেডি মনে হয় রাসেলের ফোন চেকিংও চলে গিয়েছে। আখতারুজ্জামান চোখে মুখে অভিজ্ঞতার ছাপ নিয়ে বলে, কুল সাহেবকে কল করো, ওনাকে সামলাতে বলো সব। এর ছোটোখাটো বিষয়ে নিয়ে নিজেও স্ট্রেস নিবে না এবং আমার মাথাও খেতে আসবে না, বুঝতে পেরেছ? জি স্যার। জাহাঙ্গীর ভূঁইয়া বেরিয়ে যায়। আখতারুজ্জামান সাহেব চায়ের কাপে আরেকটা চুমুক বসিয়ে ফোন হাতে তুলে নেন। অতঃপর কাউকে ফোন করে কিছু একটা বুঝিয়ে দেন তিনি। থানার সার্কেল অফিসে নিজ ক্যাবিনেট ডেস্কে বসে আছে এএসপি অয়ন। তার ডেস্কের ওপর রাখা একটা ল্যাপটপ। সেই ল্যাপটপের সঙ্গে সংযুক্ত হেডফোনে কানে চেপে অয়ন মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে দুটো ব্যক্তির কল রেকর্ডকৃত কথোপকথন। হ্যাঁ, আমি নিজেই সব দেখছি। স্যারের নির্দেশ অনুযায়ী কাজ আগাচ্ছে। ঠিক সময়ে এসে পার্সেলগুলো তুমি জোগাড় করে নিয়ে যেও এবং একটু সতর্ক থেকো, কেউ যেন সন্দেহ না করে। ভাই, পোলাপাইন কল দিয়ে পাগল বানাই ফেলতেছে মালের জন্য। বোঝেনি তো, গাঞ্জা খাইয়া মাথা মোটা ঠিক থাকে না এডিট। এখন দেখেন যেন 2 দিনের মাঝেই প্যাকেট রেডি থাকে। আহা, বললাম তো সময় মতো জিনিসগুলো যাবে। এত নজরদারি, চোখ ফাঁকি দিয়ে জিনিস আনা হয় কখনো কখনো, একটু সময় তো লাগতেই পারে। তুমি কথা বাড়িও না, এখন রাখছি। এখন ফোন কলের সমাপ্তি এখানেই। অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলে কান থেকে হেডফোনটা খুলে রাখে। তার পাশে দাঁড়িয়ে থাকা থানার টেকনিক্যাল ইউনিটের সদস্য ইশতিয়াক লক্ষ্য করে সেই দীর্ঘশ্বাস। অয়ন ইশারা করতেই ইশতিয়াক ল্যাপটপটা বুঝে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। অয়ন ক্লান্তিতে গা এলিয়ে দেয় চেয়ারে। এতক্ষণ ধরে ড্রাগ ডিলিংয়ের জন্য আটককৃত রাসেল এবং এমপি আখতারুজ্জামানের পিএ জাহাঙ্গীর ভূঁইয়ার ফোন কলের কথোপকথন শুনছিল সে। কল রেকর্ডিং থেকে এটা স্পষ্ট যে ড্রাগ সাপ্লাইয়ের ব্যাপারে আখতারুজ্জামান সরাসরি জড়িত। উনি নিজের কোনো নেটওয়ার্কের মাধ্যমে মাদক সরবরাহ করে, সেটা এই রাসেলকে দিয়ে ক্রেতাদের হাতে পৌঁছে দেয়। অয়নের ধারণা এই মাদক বিক্রির টাকার একটা বড় অংশ সম্ভবত আখতারুজ্জামান নিজে বুঝে নিয়ে বাকি টাকা রাসেলকে দেয় অবৈধ কাজের শেয়ার হিসাবে। যদিও রাসেল এখন অবধি মুখে খোলেনি, তবে পুরো ব্যাপারটা ইতিমধ্যে পরিষ্কার হয়ে গিয়েছে। অয়নের ডিউটি আওয়ার শেষ হতে আরও আধ ঘন্টা বাকি। মনে মনে সে ঠিক করেছে বাসায় ফিরে আব্বুর সঙ্গে এই ব্যাপারে আলোচনা করে নেবে। যদিও অয়ন আগেও মাদকের কেস সামলেছে, তবে কখনো সরাসরি কোনো রাজনীতিবিদের বিরুদ্ধে এরকম প্রমাণ তার হাতে উঠে আসেনি। এবার যেহেতু এসেছে, তবে সে আইনের নিয়ম অনুযায়ী কাজ করবে। কিন্তু এই ব্যাপারে আব্বুকে আগাম জানিয়ে রাখাটা উত্তম বলে মনে করছে সে। এরই মাঝে দরজায় নক পড়তেই অয়ন চোখ তুলে তাকায়। দরজা সামান্য ফাঁক করে ভেতরে উকি দিয়ে একজন ভদ্রলোক হেসে বলেন, আসসালামু আলাইকুম এমপি সাহেব, অ্যাডভোকেট হারুনুর রশিদ বলছিলাম, একটু সময় হবে আপনার? অয়ন নড়ে চড়ে বসে অনুমতি দেয়। ওয়ালাইকুম আসসালাম, জি আসুন। ভদ্রলোক রুমে প্রবেশ করেই অয়নের মুখোমুখি একটা চেয়ারে বসেন। অয়নকে দেখে নিয়ে বলে, ডিসি সাহেবের ছেলে এবং সার্কেলের নতুন এমপি, তবে আপনি? অয়ন কেবল মৃদু হেসে বলে,
এই রাতের বেলায় আপনি কি কারণে এসেছেন সেটা নিয়েই না হয় আমরা কথা বলি অ্যাডভোকেট সাহেব। অয়নের এরকম সরাসরি মোদ্দা কথায় আসার ব্যাপারটা অ্যাডভোকেটের পছন্দ হলো। তিনি ভনিতা না করে সরাসরি বলেন, আপনার হেফাজতে থাকা একজনকে ছাড়ানোর ব্যাপারে কথা বলতে এসেছে। অয়ন এবার আরেকটু হেসে বলে, এই রাতের বেলা হাজত থেকে কাউকে ছাড়াতে এসেছেন? আদালতের অর্ডার আছে? অ্যাডভোকেট হারুনুর রশিদ কিছুটা সহজ হয়ে বসে গলার স্বর নিচে নামিয়ে বলে, এমপি সাহেব আমাকে পাঠিয়েছেন। আপনারা রাসেল নামের এই যে ছেলেটাকে আটক করেছেন সেই এমপি সাহেবের দলের লোক। আমরা চাইলে এখন কথা বলেই ব্যাপারটা মিটমাট করে ফেলতে পারি। অয়ন ব্যাপারটা বুঝতে পেরেই বলে, আদালতের অর্ডার নিয়ে আসুন, অবশ্যই কথা বলবো। হারুনুর রশিদ কিছুটা বিরক্তি নিয়ে বলে, আপনার মতো চক্ষুষ অফিসার কাগজে এত নিয়ম খোঁজেন কেন? আদালত তো কাল সকালেই বসবে। আমি রাতের বেলা এলাম আপনার সঙ্গে নিরিবিলি কথা বলতে। এমপি সাহেব চান আপনি বিষয়টা ম্যানেজ করে যেন ছেলেটাকে ছেড়ে দেন। ফর্মালিটি না হয় পরের দিন করে নিব আমরা। অয়ন ভ্রুকুচকে সামান্য জোরালো কণ্ঠে বলে, যেই ছেলের ব্যাপারে কথা বলতে এসেছেন সে ড্রাগ ডিলিং মামলার আটককৃত অবস্থায় আছে। এই মামলা এইভাবে জামিনযোগ্য নয়। তাছাড়া আপনি যেটা বলছেন সেটা জামিন নয়, বরং প্রভাব খাটিয়ে আসামিকে মুক্ত করার চেষ্টা। অয়নের কথাবার্তা এখনো সোজা লাইনে দেখে হারুন সাহেব সামান্য প্রলোভন দেখাতে বাধ্য হন। এমপি আখতারুজ্জামান সাহেব এবং আপনার বাবার মধ্যে কিন্তু কখনো কোনো ঝামেলা হয়নি। বলা যায় ডিসি সাহেব কিন্তু স্যারের গুড বুকেই আছেন। ওনার ছেলে হিসাবে আপনাকেই কিন্তু স্যার নিজের গুড বুকেই আশা করছেন। ভালো করে ভেবে দেখুন এমপি স্যার, আপনার সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনারই জন্য সুযোগের দরকার খুলে দিবে। আবারও আকারে ইঙ্গিতে অয়নকে লোক দেখানো হচ্ছে। অয়নের মেজাজ খারাপ হয়, তবুও সে মাথা ঠান্ডা রেখেই বলে, আমার কাজ দেশকে সেবা করা অ্যাডভোকেট সাহেব, কোনো নির্দিষ্ট মহলকে নয়। ব্যক্তিগত মুনাফা এবং রাজনৈতিক চাপ আমার উপর খাটে না। আশা করছি আপনি বুঝতে পারছেন। এবার আপনি যেতে পারেন। অয়নের ঠান্ডা মাথায় দেওয়া জবাবটা হারুনুর রশিদের মুখ কালো করে দেয়। তিনি মুখ আধার করে উঠে দাঁড়ায়, থমথমে গলায় বলেন, খুব সাহসী কথা বলে ফেলেছেন এমপি সাহেব। আপনার সাহস দীর্ঘস্থায়ী হয় কিনা সেটাই দেখার পালা। আমি আসি। হারুনুর রশিদ চলে যান। কেবিনে রয়ে যায় কেবল অয়ন। দুহাতের কোনোই টেবিলের উপর ঠেকিয়ে দুহাতের তারুতে মুখ গুজে কিছুক্ষণ বসে থেকে দম ফেলে সে। মনে মনে ঠিক করে আগামীকাল থেকেই এই কেসের প্রসিকিউশন শুরু করার ব্যবস্থা করবে সে। রাত 9টার পর থেকে জাহানারা ইমাম হলের ক্যান্টিনে বেশ ভিড় থাকে। মেয়েরা সব রাতের খাবার খাওয়ার জন্য ক্যান্টিনে এসে ভিড় জমায়। স্নেহাও বাহির থেকে ফিরে হাত মুখ ধুয়ে খেতে এসেছে। কাউন্টার থেকে নিজের খাবার নিয়ে বেছে বেছে নিরিবিলি এবং খালি একটা টেবিল খুঁজে বের করে সেখানে গিয়ে বসে সে। তার সামনে ট্রেতে রয়েছে ধোয়া ওঠা সাদা ভাত, মসুর ডাল, লাউয়ের তরকারি এবং আলু ভাজি। ভাত মেখে এক লোকমা মুখে তুলে আশেপাশে তাকায় সে। মোটামুটি প্রত্যেক টেবিলেই মেয়েরা একজোট হয়ে বসে খেতে খেতে আড্ডা দিচ্ছে। স্নেহা বিরক্তি নিয়ে সেসব দেখছে। তার বিরক্তিকর কারণ হচ্ছে খাবারের স্বাদ। পেটের দায় না থাকলে স্নেহা পারলে এসব খাবার মুখেও তুলত না। খাবার মাঝেই হুট করে পাশের টেবিলের 4টা মেয়ের কথোপকথন স্নেহার কানে আসে। একটা মেয়ে নিজের সঙ্গে নিয়ে আসা একটা টিফিন বক্স খুলে বন্ধুদের দিকে এগিয়ে দিয়ে বলছে, তোরা খাবি বলে আম্মু এবার বেশি করে খাবার বানিয়ে পাঠিয়েছে। আমি রান্নাঘর থেকে গরম গরম ভেজে এনেছি, খেয়ে দেখ। অপর দুটো মেয়ে আগ্রহ নিয়ে সেই খাবার মুখে নিয়ে একসঙ্গে বলে ওঠে, এত মজা হয়েছে, আন্টির হাতের রান্না জোস। বাসা থেকে আসার সময় আম্মুরা যদি কখনো এরকম খাবার প্যাকেট করে না দিয়ে দিত, তাহলে আমাদের ক্যান্টিনের খাবার খেয়ে একদিন মরে যেতে হতো। মেয়ে দুটোর কথা শুনে বাকি দুজনও হেসে ওঠে। স্নেহা নীরবে শোনে তা। চুপচাপ নিজ প্লেটের দিকে তাকিয়ে থাকা সে হঠাৎই খুব শূন্য অনুভব করে। তারও একটা মা থাকলে বোধহয় খারাপ হতো না, কিন্তু স্নেহার দুর্ভাগ্য যে তার মা নেই। অবশ্য স্নেহার কেউ নেই। এই যে পৃথিবীতে কত মানুষ, এরা কেউ স্নেহার আপন নয়। এই যে হলে স্নেহার আশেপাশে এত এত মেয়ের, এদের কারো সঙ্গেই
স্নেহার সক্ষতা নেই। আপাত দৃষ্টিতে স্নেহাকে অসামাজিক এবং পাথরগোছের মেয়ে মানুষ বললে ভুল হবে না। কেন যেন তার মধ্যে কখনো রাগ এবং বিতৃষ্ণা ব্যতীত কোনো ধরনের অনুভূতি কাজ করে না। কখনো কোনো মানুষের প্রতি কোনো ভালো অথবা খারাপ লাগাও তার কাজ করে না। স্নেহার ধারণা প্রসবের সময় তার মা যখন মারা যাচ্ছিল তখন বোধহয় স্নেহার সকল অনুভূতি এবং স্বাভাবিকতা সঙ্গে করে নিয়ে চলে গিয়েছেন। আহারে মা, তিনি কখনো জানলেনও না যে যেই মেয়ের জন্য তিনি এত আদরে এবং মিষ্টি একটা নাম ঠিক করে রেখে গিয়েছেন সেই মেয়েটার জীবন ভর্তি কেবল তিক্ততা। ভাবনায় ডুবে থাকা স্নেহা অনায়াসেই এই স্বাধীন খাবারটুকু সাবার করে ফেলে। তার মতো মানুষের জন্য খাবার হলো কেবলই শরীরে শক্তি জাগানোর একটা মাধ্যম। তাই খাবারের অহেতুক স্বাদ খোঁজার বিলাসিতাটা সে আর দেখায় না। বাসায় ফিরে খাওয়া দাওয়া করে ঘুমের প্রস্তুতি নিচ্ছিল অয়ন। কেবলই গোসল সেরে এসে বিছানায় টানটান ভঙ্গিতে উবুর হয়ে শুয়েছে সে। সারাদিন মেরুদণ্ড সোজা করে ডিউটি পালনের থেকে কঠিন কাজ বোধহয় দুনিয়াতে আর দ্বিতীয়টা নেই। তবে এত পরিশ্রমের বিনিময়ে একটা জিনিস ভালো হয়, সেটা হলো ঘুম। পরিশ্রম যত বেশি দৈহিক ক্লান্তিও ঠিক ততটাই জেঁকে ধরে। এতে করে বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গেই ঘুমের রাজ্যে ডুব দেওয়া যায়। অহেতুক রাত জেগে সময় অপচয় করা মানুষদের তালিকায় নামও লেখাতে হয় না। এসির শীতলতায় আরাম পেয়ে যেই না অয়নের চোখ লেগে আসতে নিচ্ছিল ঠিক তখনই ধুম করে কিছু একটা তার পিঠসহ সারা শরীরের ওপর পড়ে। অয়ন ধরফড়িয়ে উঠে, পর মুহূর্তেই ব্যথায় আর্তনাদ করে। তার মেরুদণ্ড বুঝি নাই হয়ে গেল। অল্পের জন্য অয়নের মনে হয়েছিল সিলিং থেকে ফ্যান ছুটে বুঝি তার উপরে পড়েছে, কিন্তু তার উপর জায়গা দখল করে রাখা ভারী জিনিসটা যে কোনো বস্তু নয় বরং ব্যক্তি তা বুঝতে বাকি নেই। অয়ন বিরক্তি নিয়ে আওড়ায়। নিতুন ভাইয়ের পিঠে উবুর হয়ে পড়ে অক্টোপাসের মতো লেপ্টে ঘাড় জড়িয়ে ধরা নিতুন জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে, ভাইয়া তুমি কি ঘুমাচ্ছিলে? অয়নের মেজাজ খারাপ হয়। সে জবাব দেয়, না ঘুমাচ্ছিলাম না, ডিস্কো ড্যান্স করছিলাম। নিতুন দাঁত বের করে হেসে বলে, বাবা, বাবু ভাইয়া আজকাল সার্কাজমও করে, তোমার দেখি সুবুদ্ধি উদয় হচ্ছে। অয়ন নিজের পিঠ ঝাড়া দিয়ে নিতুনকে পাশে ফেলে বলে, আমার কোমরের হাড় ভেঙে তুই দম নিবি? নিতুন হতাশ হয়ে বলে, আমার মতো 56 কেজি ওজনের একটা বাচ্চা ছেলের ভার তুমি সইতে পারছো না? বিয়ের পর ভাবিকে কিভাবে কোলে নিবে তুমি? ভাবিকেও কি এভাবে খোটা দিবে? অয়ন বলে, ভাবি কোথা থেকে টপকালো আবার? টপকাইনি, তবে তুমি চাইলে টপকাতে পারে। ভাইয়া প্লিজ একটা ভাবি এনে দাও না। অয়ন চোখ বুঝে ঘুম জারানো গলায় বলে, যা তো নিতুন, ঘুমাতে দে, পরে তোকে বাজার থেকে খুঁজে ভাবি এনে দিবনি। নিতুন মুখ বেজার করে ফেলে। ঘুমের ঘোরে ভাইয়া আবল তাবল বকছে। বাজারে আবার ভাবি বিক্রি হয় নাকি? ভাবিকে তো চোখ কান খোলা রেখে আশেপাশে খুঁজে বের করতে হবে। একদম দামে কম মানে ভালো মন মতো ভাবি, যে কিনা নিতুনকে আম্মু আব্বু এবং ভাইয়ার অহেতুক শাসন থেকে বাঁচাবে। নিতুন যখন পড়ায় ফাঁকি দিবে তখন ভাবিও তার সেই পড়াচুরি সবার থেকে আড়াল করবে এবং ভবিষ্যতে নিতুন যখন একটা প্রেম করবে তখন ভাবি বাসায় সবাইকে রাজি করাবে। ঠিক এমন ভাবি তো চাই নিতুনের। যাই হোক, ভাইয়ার হাবভাব ভালো নয়, যে কোনো সময় নাক ডাকা শুরু করে দিবে। নিতুন তাই চটপট আসল কথায় আসে। ভাইয়া, এই ভাইয়া শুনো না। ঘুমের ঘোরে অয়ন জবাব দেয়, বল। নিতুন প্রশ্ন করে, সাভারে কি কানকাটা ছিনতাইদের দল বেরিয়েছে? অয়নের ভ্রু কুঁচকে আসে। সে সামান্য চোখ ফাঁকা করে প্রশ্ন করে, কান কাটা ছিনতাইকারী আবার কি জিনিস? স্নেহা মিসের কানে আমি আজকে ব্যান্ডেজ দেখেছি। খুব সম্ভবত ওনার কান কেটে গিয়েছে, কিন্তু কিভাবে কেটেছে জিজ্ঞেস করার পর উনি কিছু বলেনি। স্নেহার নাম শুনতেই অয়ন পুরোপুরি চোখ মেলে তাকায়। ঘাড় ঘুরিয়ে নিতুনের দিকে তাকায় প্রশ্নবোধক দৃষ্টিতে। নিতুন অবাক হয়, ভাইয়ার চোখের ঘুম কোথায় উড়ে গেল? এ কি অসম্ভব ব্যাপার স্যাপার। অয়নের মস্তিষ্কে তখন ঘুরছে আজ স্নেহার সঙ্গে দেখা হওয়ার দৃশ্যটা। না চাইতেও কিভাবে যেন মিসকে বেশ রাগিয়ে দিয়েছে আছে। আবার দেখা হলে
কি মিসকে সরি বলা উচিত তার? কিন্তু মিস যদি এতে আরও রেগে যায়? ভাবুক অয়ন চিন্তায় বুথ থেকেই নিতুনকে প্রশ্ন করে। ঢ্যামনা মানে কি রে নিতুন? নিতুন অবাক হয়। ঢ্যামনা শব্দটার সঙ্গে খুব একটা পরিচিত নয়। এক দুবার স্কুলে বোধহয় সহপাঠীদের মুখে এটা শুনেছিল সে, কিন্তু অর্থটা ঠিক জানা নেই তার। তবে নিতুনের মাথায় কি বুদ্ধির অভাব? আধুনিক যুগের কল্যাণে তার অজানা সকল কিছু চ্যাট জিপিটির জানা আছে। নিতুন তাই ভাইয়ের বালিশের পাশ থেকে ফোনটা নিয়ে আগে ভাইয়ের আঙুল চেপে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে তা আনলক করে। অন কিছুটা রাগ নিয়ে বলে ওঠে, ফোন নিচ্ছিস কেন? নিতুন ততক্ষণে গুগলে কিছু একটা টাইপ করতে করতে জবাব দেয়, ঢ্যামনার অর্থ বের করছি। অয়নকে কিছুটা আগ্রহী দেখায়। সে ঘাড় তোলে উঠে ছোট ভাইয়ের গা ঘেঁষে উবুর হয়ে থাকে। দু ভাই পাশাপাশি একই ভঙ্গিতে উবুর হয়ে ফোনে খুব মনোযোগ দিয়ে ঢ্যামনার অর্থ তালাশ করছে। তাদের তালাশ অভিযান অবশ্য সফলও হয়েছে। চ্যাট জিপিটি সুন্দর করে সাজিয়ে উত্তর দিয়েছে। ঢ্যামনা শব্দটি বাংলা ভাষায় একটি আঞ্চলিক বা প্রমিত ভাষায় ব্যবহৃত শব্দ নয়, তবে এটি বাংলাদেশের বিশেষ করে গ্রামীণ বা কথ্য ভাষায় অপমানজনকভাবে ব্যবহার হতে দেখা যায়। এই শব্দটি সাধারণত অল্প বুদ্ধি সম্পন্ন বোকাশোকা নিজেকে অনেক কিছু ভাবে অথচ তেমন কিছু নয়, বিরক্তিকর বা গুরুত্বহীন কাউকে অপমানসূচকভাবে বোঝাতে ব্যবহার করা হয়। এটা অনেকটা ঠাট্টা, অপমান বা রাগের ক্ষেত্রে ব্যবহৃত শব্দ। অয়নের চেহারাটা একটুখানি হয়ে যায়। মিস তাকে অপমান করে গেল, কিন্তু কেন? অয়ন তো অল্প বুদ্ধি সম্পন্ন নয়, সে বোকাশোকাও নয়, বরং পুলিশের চাকরি করার উপযোগী চালাক। অয়ন নিজেকে অনেক কিছু ভাববেও না। তবে কি অয়ন বিরক্তিকর? এজন্য এই শব্দটা ব্যবহার করা হয়েছে? নিতুন ভাইকে লক্ষ্য করে সন্দিহান গলায় প্রশ্ন করে, তোমাকে কি কেউ ঢ্যামনা বলেছে? অয়ন রাগ দেখিয়ে বলে, আমি কখন বললাম আমাকে কেউ ঢ্যামনা বলেছে? সবসময় বেশি বুঝিস, যা তো আমাকে ঘুমাতে দে, না হয় আম্মুকে ডাকবো এখন। নিতুন ফোনটা রেখে উঠে চলে যেতে যেতে বলে, ওই একটা জিনিসই শুধু পারো, কথায় কথায় আম্মুকে ডাকার হুমকি দেওয়া ছাড়া আর কি জানো? বি এ ম্যান ভাইয়া। নিতুন বেরিয়ে যায়। অয়ন অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকিয়ে আছে। নিতুন কি এইমাত্র তাকে অপমান করে গেল? ম্যান হতে বলল কেন? অয়ন কি মামাজ বয় নাকি? স্নেহা সবসময় জেনে এসেছে যে তার আত্মীয় বলতে কেবল একজন খালামণি আছেন, তার মায়ের আপন ছোট বোন। কিন্তু বোঝ হওয়ার পর থেকে নিজের সেই খালামণির সঙ্গে তার হাতে গুনে কেবল ৩-৪ বারই দেখা হয়েছে। সেই ৩-৪ বারের দেখায় খালামণিকে অমায়িক মানুষ বলেই মনে হয়েছে স্নেহার। দেখা হলেই ভদ্রমহিলা স্নেহাকে খুব আদরে কাছে টেনে নিজের সঙ্গে বসিয়ে রাখতেন। স্নেহার তখন ৯ বছর বয়স। খালামণি সেবার এসেছিলেন স্নেহাকে একেবারে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল স্নেহার বাবা এবং ওনার দ্বিতীয় স্ত্রী। ওইটুকু বয়সে এত মারপ্যাচ বুঝতে পারেনি স্নেহা। সে ধরে নিয়েছিল প্রকাশ না করলেও হয়তো বাবা তাকে নীরবে খুব ভালোবাসেন, তাই তো স্নেহাকে নিজের থেকে দূরে যাওয়ার অনুমতি দিতে চাচ্ছে না। তবে স্নেহার সেই ভাবনা ভুল প্রমাণিত হয়েছিল। তার একটুখানি মনটা হাজার টুকরোই ভেঙেছিল যখন সে শুনতে পেরেছিল শুধুমাত্র তার মায়ের ভাগের সম্পত্তির জন্যই বাবা তাকে নিজের কাছে রাখতে চায়। সেদিনই স্নেহা উপলব্ধি করেছিল তার বাবার ভালোবাসাটা আসলে স্নেহার উত্তরাধিকার সূত্রে পাওয়া জমিগুলোর সীমানা অবধি সীমাবদ্ধ। এর বাহিরে স্নেহার প্রতি ওনার কখনোই আলাদা টান ছিল না। স্নেহা সেদিন এটাও দেখেছিল যে তার খালামণির চোখে কতটা অসহায়ত্ব ছিল। ভদ্রমহিলা মন থেকেই চাইতেন নিজের বড় বোনের একমাত্র মেয়েকে নিজের কাছে নিয়ে যতটুকু সম্ভব যত্নে রাখার। হয়তো উনি স্নেহার বাবার বিরুদ্ধে আদালতে গিয়ে হলেও স্নেহার কাস্টাডি নেওয়ার চেষ্টা করতেন, কিন্তু ওনার একার ইচ্ছার দৌড় আর কতটুকুই বা হবে। স্নেহা ভালো করেই জানত যে তার খালামণি সেদিন নিজের স্বামীর অনিচ্ছার কারণেই দমে যেতে বাধ্য হয়েছিল। খালুর চোখের অনাগ্রহটা স্নেহার আজও মনে আছে।
এত বছর পর আজ খালামনের জানাজায় এসে হাজির হয়ে স্নেহার পুরনো সেসব কথা মনে পড়ে গিয়েছে। এই তো সকালবেলায় হুট করে তার খালাতো বোনের কল এলো যে খালামণি আর নেই। স্নেহা ফোনটা রেখে কিছুক্ষণ চুপচাপ বসেছিল। ক্লাসে যাওয়ার জন্য তৈরি হওয়া সে নিজের গন্তব্য বদলে বাস ধরে বগুড়া এসে হাজির হয়েছে। এর অবশ্য একটাই কারণ, ওই 9 বছর বয়সে খালামনের চোখে নিজের জন্য কিছুটা মায়া দেখেছিল সে, সেটারই শোধবোধ করতে এলো। হাজার হোক, স্নেহা তো অকৃতজ্ঞ নয়। বাড়ির উঠোনে অনেক মানুষ জড়ো হয়েছে। কাফনের কাপড় মোড়ানো খালামনের লাশটা উঠোনের মাঝখানে একটা খাটিয়ার উপর রাখা আছে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।